রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর ডিগ্রি কলেজে ঢোকার মুহূর্তে আপনি হয়তো ভাববেন এটা সাধারণ একটি কলেজ, কিন্তু একটু মনোযোগ দিলে টের পাবেন এই ইট, এই দেয়াল, এই পথ সবকিছুতেই লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক রাজবংশের গন্ধ। এই কলেজ ভবনটি একসময় ছিল রাজা কংস নারায়ণের রাজপ্রাসাদ। আজ সেখানে ছাত্রছাত্রীরা ক্লাস করে। হয়তো এই কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে রাজা কংস নারায়ণের রাজবাড়ি পূর্ণতা পেয়েছে ইতিহাসে ঠাঁই করে নেয়ার এক নতুন অধ্যায়ে। রাজা কংস নারায়ণ ছিলেন বাংলার অন্যতম শক্তিশালী জমিদার। তিনি 1583 খ্রিস্টাব্দে তাহেরপুরেই আয়োজন করেন উপমহাদেশের প্রথম সার্বজনীন দুর্গাপূজা। বলা হয় এই পূজা থেকেই কলকাতা ও বাংলার অন্যান্য অঞ্চলে সার্বজনীন দুর্গাপূজার প্রচলন ছড়িয়ে পড়ে। তাহেরপুর তখন পরিণত হয়েছিল এক ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্রস্থলে। এই রাজপ্রাসাদের ভেতরে ঢুকলে চোখে পড়ে অর্ধ বিধ্বস্ত বারান্দা আর ঝোপঝাড়ে ঢেকে যাওয়া খিলান। ক্লাসরুমের ভেতরে যেন শোনা যায় কোনো এক সময়কার মন্ত্রপাঠ বা রাজার সভার আবহ। একজন স্থানীয় প্রবীণ বলছিলেন, আমার দাদু বলতেন পূজার সময় এই রাজবাড়িতে ঢোকারই সাহস ছিল না। তাহেরপুর জমিদার বাড়ি শুধু ধর্মকর্মের স্থান ছিল না, তাদের অধীনস্থ বহু গ্রামে চলত কৃষিভিত্তিক কর ব্যবস্থা, স্থানীয় প্রশাসন, বিচার ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থাও। বাজার ও নদীপথ কেন্দ্রিক বাণিজ্য ছিল এই রাজ্যের মূল চালিকা শক্তি। আমি এখন কথা বলছি এই তাহেরপুর গ্রামের স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে। রাজা কংস নারায়ণের যে রাজবাড়ি, সে রাজবাড়ির মধ্যে আমরা একটি কামান, ছোট কামান লক্ষ্য করছি। এই কামান সম্পর্কে একটু বলেন তো। কামানটা আমরা ছোটবেলা থেকে দেখছি এখানে। এটা আগে রাজবাড়ির রাস্তার সঙ্গে প্রথম ভিতর দিকে না, বাইরে ছিল। পরবর্তীতে এটা এখানে স্থানান্তর করা হয়েছে আর কি। ও মানে এইটা আপনার ছোটকাল থেকেই দেখতেছেন? জি। আচ্ছা, তো এই কংস নারায়ণ, শুনতে পাই এটা রাজার আমলের ব্যবহার হতো। রাজার আমলে এই কামানটি ব্যবহৃত হতো শত্রুদের মোকাবেলার জন্য, বা এই রাজবাড়ির নিরাপত্তার জন্য সার্বক্ষণিক এই কামানটা এখানে থাকতো আর কি। এটা যে রাজা কংস নারায়ণের রাজবাড়ি, তার বাসভবন হিসেবে এটা ব্যবহৃত হতো। হিন্দু ধর্মের প্রথম দুর্গাপূজার সৃষ্টি নাকি এই তাহেরপুর থেকেই শুরু হয়েছিল। সেটা কি আপনি কতটা জানেন এই বিষয়ে? এটা আমরা ইতিহাস থেকে জানতে পারি যে 887 বঙ্গাব্দের দিকে, এটা 887 বঙ্গের দিকে এটা এই রাজা কংস নারায়ণ যখন একটি যজ্ঞ করেন, সেই যজ্ঞেতে উনি প্রায় 9 লক্ষ টাকা খরচ করে এই শারদীয় দুর্গা উৎসব, যেটা এখন গোটা পৃথিবীব্যাপী হিন্দু বা সনাতন ধর্মীদের মানে পালন করে আসছে আর কি। এটা ঐতিহাসিক সত্য। রাজবাড়ির মধ্যে জন্ম নেওয়া এই গাছটির নাম কেউ জানে না, এবং এই গাছটি থেকে আজ পর্যন্ত কোনো চারাও জন্ম নেয়নি। অনেক উদ্ভিদ বিজ্ঞানী এসে এই গাছ সম্পর্কে গবেষণা করেও গাছটির নাম উদ্ধার করতে পারেনি। স্থানীয়রা এই গাছটিকে অচিন বৃক্ষ নামেই ডাকে। স্থানীয় এই বড় ভাই আমাকে নিয়ে গেলেন পাশের সেই মাঠে, যেখানে একসময় দুর্গাপূজার মূল আয়োজন হতো। যেতে যেতে তিনি বলছিলেন সেই মাঠের ইতিহাস। এখন সেখানে সাপ্তাহিক হাট বসে এবং এটি একটি ফুটবল মাঠও। স্থানীয়রা বলেন এটাই সেই জায়গা যেখান থেকে প্রথম পূজা শুরু হয়েছিল। মানে যে মন্দিরটা সেটা কি এই জায়গায় ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক বিল্ডিং ছিল আগে না? মানে ওই মন্দিরগত যে বিল্ডিংটা, মন্দিরের বিভিন্ন যে উপাসনালয় এবং মন্দির কেন্দ্রিক যা ছিল সব এখানেই ছিল, এবং পরে ওই রাজার সময়টা ফুলবাগান নামে পরিচিত ছিল। ও, আর এখান থেকে সেই মানে দুর্গোৎসব শুরু হয়েছিল।
একসময় এই জমিদার পরিবারের মধ্যে উত্তরাধিকার নিয়ে মতবিরোধ দেখা দেয়। এক ভাই অন্য ভাইয়ের জমিতে দাবি তোলে, কেউ কেউ প্রজাদের উপর কর বাড়িয়ে দেয়। এই অবস্থায় জনমানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে। নদীপথের গুরুত্ব কমতে শুরু করে, জমির উর্বরতা কমে আসে, বন্যা পরিস্থিতিও দুর্বল করে ফেলে অর্থনীতি। তার সঙ্গে যোগ হয় ঢাকার নবাব বা মুঘল সরকারের রাজনৈতিক চাপ। একটা সময় এই জমিদার পরিবার আর টিকতে পারে না, তারা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। প্রজাদের মধ্যে এক ধরনের আত্মবিচ্ছিন্নতা তৈরি হয়। এ যেন ভিতরের শত্রু বাইরের শত্রুর চেয়েও ভয়ঙ্কর, সে কথারই বাস্তব উদাহরণ। অনেক ঐতিহাসিকগণ বলেছেন, কংস নারায়ণ রাজবংশের পতনের কারণ ছিল অন্তকলহ, অহংকার, সময় উপযোগী সংস্কার না আনা এবং প্রশাসনিক দুর্বলতা। স্থানীয় এই বড় ভাইয়ের সঙ্গে চলে আসলাম সেই অতিথিশালায়, যেখানে অতিথিরা বিশ্রাম নিতেন। এটাই অতিথিশালা না? ও, এই যে এইটা হচ্ছে যে ঘাট আর কি, লেখা আছে না? ও, অতিথিশালার সামনের দিক দিয়ে বয়ে গেছে বারনয় নদী। রাজ্যের শ্বাস প্রশ্বাসের একমাত্র পথ ছিল এটি। বারনয় নদী ছিল এই রাজ্যের বাণিজ্য আর সংস্কৃতির সেতুবন্ধন। নদীপথে চলত কর সংগ্রহ, অতিথিদের আগমন, পূজার সামগ্রী, কৃষিপণ্য পরিবহন। কিন্তু কালের ব্যবধানে নদী তার রূপ হারায়, জল কমে আসে, নৌকার চলাচল বন্ধ হয়ে যায়। নদীর রং ফিকে হয়ে গেলেও রাজ্যও তার প্রাণ হারায়। বারনয় নদী ছিল রাজবংশের ধমনী, আর ক্ষয় মানেই রাজবংশের রক্ত চলাচলে প্রতিবন্ধকতা। রাজা কংস নারায়ণের বংশ দীর্ঘ সময় ধরে শাসন করলেও অতিরিক্ত আত্মবিশ্বাস, জনবিচ্ছিন্নতা আর সংস্কারহীনতা তাদের ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। সবই রয়ে গেছে, রাজবাড়ির ভাঙা দেয়াল, নদীর পথ, শুধু রইল না রাজা কংস নারায়ণ, রইল না রাজবংশ। এটার নাম রতনঘাট। রতনঘাট নামটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে। রতনঘাট কেন বলা হচ্ছে? একজন রাজারই একজন রতন নামের একজন ছেলে ছিল, সে মারা যাওয়ার স্মৃতিস্বরূপ এই ঘাটটা রতনঘাট। রাজা কংস নারায়ণের ছেলে নাকি সে? না, এটা অ্যাকচুয়ালি জানা নেই আমার এইভাবে। তাহেরপুর বাজার একসময় ছিল মহা গুরুত্বপূর্ণ। সেখানে আসতেন বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা, জেলেরা, পুরোহিতরা। আজ তা ছোট হয়ে এলেও কিছু দোকানদার এখনও গর্ব করে বলেন, আমার দাদার দোকানে একসময় জমিদারদের লোকজন কেনাকাটা করত। তাহেরপুর রাজবাড়ি আজও দাঁড়িয়ে আছে একটি জীবন্ত নিদর্শন হয়ে। এই রাজবাড়ি আমাদের শেখায়, অহংকার দিয়ে শাসন টিকে না, সংস্কার ছাড়া শক্তি অর্থহীন, আর ইতিহাস সেটা কখনো মুছে যায় না, শুধু মুখ ফিরিয়ে নেয়।